আজকে দুপুরটা ফাঁকাই রেখেছিলাম। নববর্ষের ছুটিটা যদি একটা রবিবারের দিনে পড়ে তাহলে মনের মধ্যে কি রকম যে একটা অনুভূতি হয় সেটা সরকারি অফিসের কর্মচারীরাই ভালো করে বুঝতে পারবে। গিন্নি গিয়েছে বাপের বাড়ি। বাড়িতে একা আমি নিঃসঙ্গতার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বেরিয়ে পড়লাম বংশে জ্যাঠার বাড়ি। জ্যাঠার বাড়ি খুব একটা বেশি দূরে নয়, সামনের বড় রাস্তার মোড় থেকে বাঁ দিকের গলি ধরে কিছুটা গেলেই একতলা বাড়িটাই ওনাদের। বংশে জ্যাঠার দুই ছেলে, এক ছেলে কলেজ স্ট্রিটে বইয়ের দোকান, আর এক ছেলে বাড়ির নিচে একটা ছোট গুমটি মতো দোকান খুলে সেখানেই ব্যবসা করে। ওনাদের বাড়ি প্রায় যাতায়াত আছে আমার। এই আগের সোমবার অফিসে যাওয়ার সময় জ্যাঠার সঙ্গে দেখা হতেই তিনি একটা ছুটির দিন দেখে ওনার এক পিসির বাড়িতে ঘুরতে যাওয়ার অনুরোধ জানালেন। আমিও রাজি হয়ে গেলাম। ঠিক হলো আজকেই যাব। তবে যাওয়ার প্রধান কারণ ছিল অন্য, যেটা আজ জানতে পারলাম, আর সেটা হলো মাছ ধরা। ওনার পিসির বাড়ি থেকে মিনিট 5 দূরত্বে হাঁটলেই রয়েছে হালদার পুকুর। হালদার বংশের আর সেভাবে কেউ কলকাতা থাকে না। একজন দূর সম্পর্কের আত্মীয় থাকলেও তিনি নিজের কাজে নানান জায়গায় ঘুরে বেড়ান। তবে মাঝে মাঝে পুকুরে চারা ফেলা, জল পরিষ্কার করা, ঝোপ জঙ্গল সাফ করা ইত্যাদি প্রায় করতেন। তার কাছ থেকে অনুমতি নিয়ে আজ দুপুরে বেরোলাম। এমনিতেই গ্রামে থাকতে ছোটবেলায় 2-1 বাবা মা কাকাদের সাথে, তারপর একটু বড় হলে বন্ধু বান্ধবের সাথে গোলপুকুরে মাছ ধরার নেশা যে কতটা ছিল সেটা বলে বোঝানো যাবে না। মাছ ধরার সমস্ত সরঞ্জাম নিয়ে যখন পৌঁছালাম তখন ঘড়ির কাঁটায় 12টা ছুঁই ছুঁই। বংশী জ্যাঠার পিসি ননিবালা দেবী আমাদেরকে যেতেই 1 গ্লাস শরবত আর কিছু দানাদার খাইয়ে তারপর ছাড়ল। হালদার পুকুরটা বেশ বড়, আর সত্যি কথা বলতে এই পরিষ্কার জল স্ফটিকের মতো যেভাবে চকচক করছে সেটা দেখে বোঝাই যায় যে হালদার বাড়ির বর্তমান মালিক অমিয় রঞ্জন বাবু খুব একটা কম দেখভাল করেন না। পাড়ের একটা আম গাছের তলায় বসে টোপ লাগালাম। বড়শিটা বাঁশের নয়, হুইল লাগানো আধুনিক। মাছ পুকুরে মাছের দাপাদাপি দেখেই বোঝা যাচ্ছে আমাদের খুব একটা বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। তো চারা লাগিয়ে আমি আর জ্যাঠা বসে আছি। প্রথমটায় একটু আধটু কথা বলছিলাম বলে হয়তো মাছ চারা মুখে দিয়েও ভয় পালিয়ে যাচ্ছিল। তবে তারপর কোনো আওয়াজ না করে চুপ করে বসেছিলাম। প্রায় আধ ঘন্টা এমনভাবে চলতে থাকে। মাঝ আকাশে বৃত্তাকার রবির উজ্জ্বল কিরণ গাছপালা ভেদ করে এসে পড়ছে গায়ে। মাঝে মাঝে পাতা নড়ে উঠতেই একটা মৃদু শান্ত বাতাস শরীর স্পর্শ করে আবার কোথায় যেন চলে যাচ্ছে। পাড়ের এই জায়গায় আম আর জামরুলের গন্ধে ভরে আছে। 2-1 গাছ ফড়িং কচি নরম ঘাসের উপরে উড়ে বেড়াচ্ছে। মাঝে মাঝে ফতনা নড়ে উঠতেই আমরা সজাগ হয়ে বসছি, তারপর আবার ঝিমিয়ে পড়ছি। এইভাবে আরো কিছুক্ষণ যাওয়ার পর সত্যি অস্বস্তি শুরু হলো। কেমন যেন বদ্ধ লাগতে শুরু করলো। একজনের কথা সেই মুহূর্তে খুব মনে পড়ল। এইরকম একটা ছুটির দিনে এইভাবে বৃথা সময় নষ্ট করার চেয়ে তারানাথের বাড়ি যাওয়া অনেক ভালো হতো। এদিকে জ্যাঠাকে আগে থেকে বলে রেখেছি উঠে চলে গেলে ব্যাপারটা খারাপ হবে। তবে সেই মুহূর্তে একটা ঘটনা আমাকে খুবই সাহায্য করলো। মাছ উঠছে না দেখে বিরক্তি সুরে জ্যাঠা শুধালো, আজকে আর বসে কাজ নেই জানো, বাড়িতে আজকে আমার শ্বশুর বাড়ির আত্মীয়রা আসবে। ভেবেছিলাম মাছ ধরে নিয়ে গিয়ে নিজেই তাদের রেঁধে খাওয়াবো, কিন্তু তার হলো কই। তাদের গ্যাঁটের পয়সা খরচ করেই তো দেখছি খাবার বানাতে হবে। তোমার জেঠিমা আবার একা সবকিছু সেরে উঠতে পারবে না, আমাকে হাতে কাজ এগিয়ে দিতে হবে। কেমন যেন মনমরা হয়ে উঠে পড়লেন জ্যাঠা। এই মুহূর্তে আমারও যে বিশেষ কিছু বলার নেই সেটা উনি ভালো করেই বুঝতে পারছেন। প্যাচ প্যাচে কাদা আর তার সাথে মাছের চারা না খাওয়া, এই দুটোই পাড়ে বসে থাকা 2 কাঁচা হাতে শিকারীকে একেবারে বিষাদের দৌড়গোড়ায় ঠেলে দিয়েছে। বড় রাস্তার মোড়ে যখন পৌঁছালাম তখন দেখলাম হঠাৎ কোথা থেকে যেন শ্রাবণের কালো মেঘ এসে জড়ো হয়েছে আকাশটার দক্ষিণ কোণে। একটা মিঠে হাওয়া চুলের অলিগলি ভেদ করে হারিয়ে যাচ্ছে। বাতাসের মিষ্টি গন্ধের ঝাপটা প্রাণটাকে যেন জড়িয়ে দিচ্ছে। মানুষের ভিড় ধীরে ধীরে কমে আসছে।
দু একটা সবুজের ছিটে যেখানে রয়েছে সেখানে বাসা বেঁধেছে কিছু পাখি। তাদের ঝড় ওঠার পূর্ব মুহূর্তের অন্তিম প্রস্তুতি তুঙ্গে চলছে। ঠিক এমন সময় কাঁধের উপরে একটা জোরালো হাতের স্পর্শ পেতে ঘুরে তাকিয়ে পেছনে দেখি কিশোরী দাঁড়িয়ে আছে। আরে ভায়া, বাড়ি যাচ্ছ বুঝি? হ্যাঁ, তবে তুমি হঠাৎ এখানে? কিশোরী একগাল হেসে বলল, এই ছুটির দিন, তাই ভাবলাম আজকে যদি তোমাকে সঙ্গে নিয়ে তারানাথের বাড়ির দিকে একবার যাওয়া যায় তাহলে খুব একটা মন্দ হবে না, কি বলো? হ্যাঁ, আর তাছাড়া আকাশে যে মেঘ জমেছে, বৃষ্টি এলো বলে, তাই চলো চলো চটপট চলো, সেথায় যে আসর না হলে জমবে না। হ্যাঁ চলো। ভেবে দেখলাম কিশোরীর কথাটা মন্দ নয়। দুপুর থেকে এই ভাবনাটা আমারও যে হচ্ছিল না তা নয়, তবে আর অন্য কথা ভেবে সময় নষ্ট করে লাভ কি। মোড়ের কাছে একটা ভালো দোকান থেকে গরম গরম তেলে ভাজা আর তারানাথের জন্য তার পছন্দের পাসিং শুনিয়ে মটলেনের দিকে এগিয়ে চললাম। বৃষ্টি আসার ঠিক কয়েক মুহূর্ত আগে পিছিয়ে গিয়ে দরজার কড়ি ধরে নাড়াতেই ভেতর থেকে চারি এসে দরজা খুলে দেয়। একটা বিনম্র হাসি বিনিময় করে চারি ভেতরে আসতে বলল, কবে এলি রে চারি? এই গত পরশু। আপনারা বসুন, বাবা একটু বেরিয়েছেন, এক্ষুনি চলে আসবেন। কিশোরী বলল, সে কি, আবার কোথায় গেলেন এই ঝড় বাদলার সময়? জানি নে কাকাবাবু, বললেন এক্ষুনি চলে আসবেন, মনে হয় বাজারে গিয়েছেন। আমাদের তারানাথের বাড়িতে আসার সাথে বৃষ্টি আসার যে নিবিড় সম্পর্ক আছে সেটার প্রমাণ আমরা বারে বারে পাই। ভেতরের ঘরে খাটিয়ার উপরে বসে জানলার বাইরে তাকিয়েছিলাম। বৃষ্টি শুরু হয়েছে, মেঘের গর্জন উত্তরোত্তর বাড়ছে। খানিক সময়ের মধ্যেই দেখলাম তারানাথ চলে এলো। সে তার নিজের খাটিয়ার উপরে বসতেই একটা গম গমে ভারী কিভাবে যেটা সর্বদাই বজায় থাকে সেটা আবার ফিরে এলো। ততক্ষণে চারি গরম গরম তেলে ভাজা আর চা নিয়ে এসে হাজির। বৃষ্টিটা আগের থেকেও আরো যেন জোরে নেমেছে। একটা চাপা ঝিমঝিমে ভাব ঘিরে ধরছে চারিদিকে। তারানাথের দিকে পাসিং শুটা এগিয়ে দিতে সে তার থেকে একটা সিগারেট বার করে ধরিয়ে বেশ কয়েকটা টান দিল। তারপর বলল, আজকে বৃষ্টিটা বোধহয় থামবে না, জানো? যা কাল করে এসেছে তাতে মনে হচ্ছে মেঘ ভেঙে জলের ধারা ধুইয়ে দেবে এই গোটা পৃথিবীটাকে। তা তোমরা কখন এলে? কিশোরী বলল, এই কিছুক্ষণ আগে। আপনি বাজারে গিয়েছিলেন বুঝি? হ্যাঁ, ওই সংসারের কিছু টুকটাক খাবার কিনতে। জিনিসপত্রের যা দাম, তাতে এই বাজারে টিকে থাকা বড্ড কষ্টকর, বুঝলে? আগে যেটা আয় করতাম তার থেকে কিছুটা বেঁচে থাকলে ভবিষ্যতের জন্য সঞ্চয় করতাম। এখন হাত দেখা কুষ্ঠি বিচার সেভাবে হয় না। বয়সের চাপও বেড়েছে। কিভাবে যে রোজগার হবে তা ঈশ্বরই জানেন। আহা, তোমরা বসে কেন? তেলে ভাজা যে ঠান্ডা হয়ে গেল। গরম চায়ে চুমুক দিতে শীত শীত ভাবটা অনেকটা কমে যায়। তারানাথ পাসিং শোতে টান দিয়ে ধোঁয়া ছাড়তে থাকলো। চোখ বুঝে আসলো তার। হরকীর্তনকে মনে আছে তোমাদের? আমি আর কিশোরী দুজনেই দুজনের দিকে তাকালাম। তবে বর্ষামুখর দিনে উষ্ণ চায়ের ধোঁয়া স্মৃতির ঘোরে টোকা দিতে মনে পড়ে গেল তারানাথের বলা একটি ঘটনার কথা। সেটিও অবশ্যই তারানাথের দৈনন্দিন জীবনকে নিয়ে। কিশোরী বলে উঠল, যতদূর সম্ভব ওই 3টে কাকের গল্প যখন বলেছিলেন তখন এই মানুষটির সাথে পরিচয় হয়েছিল বোধহয়। তারানাথ সামান্য হেসে তারপর বলল, ঠিকই ধরেছ। হরকীর্তন সেন নামের লোকটা বড্ড আলাদা ধরনের। ঠিক কেমন সেটা বলতে পারবো না। বাইরে থেকে দেখলে মনে হবে ঘোড়া মুখোটা কিছুই জানে না, আবার ভিতরের অন্তর্দৃষ্টি নিক্ষেপ করলে বোঝা যায় যে সে এক জ্ঞানের খনি। একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, বুঝলাম না ঠাকুরমশাই। তারানাথ পিঠের বালিশটা কোলে তুলে নিয়ে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। তারপর আবার শুধল, এই মুহূর্তে আমি তোমাকে দেখে যেটা বুঝছি সেটা হলো এই যে তুমি কয়েক ঘন্টা আগে বেশ মনমরা ছিলে।
এবং তোমার অবস্থান ছিল কোনো জলাশয় সন্নিবিষ্ট এলাকায়। মন মরা থাকার কারণটা সেখানেই সৃষ্টি হয়েছে। আবার কিশোরীকে দেখে মনে হচ্ছে দুটো বিষয়। প্রথম, গত পরশু ওর হঠাৎ করে অর্থপ্রাপ্তি ঘটেছে, আর দ্বিতীয়, ওর জন্মছকে বৃহস্পতির প্রভাব থাকায় খুব শীঘ্রই ওর সচ্চিদানন্দের সাক্ষাৎ ঘটবে। কিশোরী একটা অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তারানাথ এভাবে যে অবাক করে দেওয়ার ক্ষমতা রাখে সেটা বারে বারে প্রমাণ করে দেয়। বললাম, হ্যাঁ মানে ওই দুপুরে আমার এক জ্যাঠার সাথে মাছ ধরতে গিয়েছিলাম। বিচ্ছিরি কাণ্ড ঘটলো একেবারে। পুকুর ভর্তি মাছ, ঝাঁপ দিলেও হয়তো দু একটা পাকড়াও করলেও করা যেত, কিন্তু টোপ দিয়ে চুপচাপ ঘন্টার পর ঘন্টা বসে আছি। তিনাদের আর কোনো ধরা দেওয়ার নামগন্ধ নেই। তাই মনটা খারাপ হয়ে গেছিল। একটা মাছ উঠলো না, এদিকে খালি খালি সময়টা নষ্ট হলো। কিশোরী তারানাথের কথায় হ্যাঁ সূচক ঘাড় নাড়ল। তারানাথের এই ভূত ভবিষ্যৎ বলে দেওয়ার ক্ষমতা আমাকে ওর প্রতি আকৃষ্ট করতে বাধ্য করে। কলকাতায় বেড়ে উঠিনি ঠিকই, তবে এখানে এত এত নকল মুখোশধারী সাধক তান্ত্রিকের চাইতে তারানাথের ক্ষমতা যে কত সেটা আমরা ভালো করেই জানতাম। অন্তত একজন সভ্য মানুষ হিসেবে ওকে আমি খুব ভক্তি শ্রদ্ধা করি। তারানাথের ঠোঁটের কোণে এক ঝলক হাসির রেখা সৃষ্টি হলো। ধরে থাকা সিগারেটের অবশিষ্টাংশ নারকেলের মালায় গুঁজে দিয়ে সে বলল, মাছ ধরা কি আর কাঁচা হাতের কাজ? আমি ধরতাম মাছ ধরার জন্য, আনন্দ পেতে। আমার তাকে ধরেই খুশি। বর্ষা নামলেই বড়শি চোঙা নিয়ে বেরিয়ে পড়তাম। সঙ্গে কেউ এলে ভালো, না হলে একাই যেতাম। কখনো কখনো বাড়ি থেকে রাতে বেরোতে না দিলে সন্ধ্যার গোড়ায় গোড়ায় জল বেরোনোর মুখে ফাঁসকি দিয়ে চলে আসতাম। সকালে উঠে দেখতাম রাশি রাশি মাছ সেথায় হাবুডুবু খাচ্ছে। এই নিয়ে তোমাদের একটা ঘটনা বলি, শোনো। তাহলে মন দিয়ে শোনো। তখন চারির সদ্য বিয়ে হয়েছে, তো একবার মেয়ের ইচ্ছে হয়েছে আমাকে দেখার। ছোট মেয়ের ইচ্ছের মান রাখতে ওদের বাপের বাড়ির লোকেরা আমাকে চিঠি লিখে জানায় যে অমুক দিন আমাকে আসতে হবে। ওই নির্দিষ্ট দিনে তোমাদের ব্রজবাবু আমাকে আনতে আসবে। আমি তো পড়ি মহা বিপদে, কারণ ওই দিন আমার এক শিষ্য বাড়িতে পুজো ছিল। এদিকে বেয়াই ঘর থেকে ডাক, সেটাও বা অমান্য করি কিভাবে। ঠিক করলাম শিষ্য বাড়িতে যাব ভোর রাতে, তারপর দুপুরের মধ্যে ঘরে একবার ঢুঁ মেরে একটা ধুতি আর পাঞ্জাবিটা পরে বেরিয়ে পড়ব ব্রজবাবুর সাথে। সেই মতো কাজও হলো। স্টেশনে গিয়ে যখন গাড়িতে চাপলাম তখন মনে পড়ল বেয়াই বাড়িতে খালি হাতে যাই কি করে। ট্যাঁকে পয়সা ছিল ঠিকই, তবে এই বার বেলায় তো আর ভালো বাজার দোকান সেভাবে কেউ খুলবে না। ঠিক করলাম যাওয়ার আগেই কিছু একটা নিয়ে তবেই বাড়িতে ঢুকবো, নইলে নয়। ইচ্ছে হলো নিজের হাতে মাছ ধরে মুখ বড় করে বেয়াই বাড়িতে ঢুকবো। গ্রামে পৌঁছে আগে ব্রজমোহন বাবুকে তাদের নিজেদের অন্য কোনো আত্মীয়ের বাড়িতে নিয়ে যেতে বললাম, চারির শ্বশুর বাড়িতে নয়। সে তার এক দূর সম্পর্কের কাকার বাড়িতে নিয়ে গেল। ভাগ্য সহায় ছিল তখন। জানলে হাতের কাছে বিশাল পুকুর আর বড়শি দুটোই পাই। ভাবলাম শের খানেক ওজনের রুই ধরে তবেই ছাড়ব। অবশ্যই যাদের পুকুরে মাছ ধরব বলে গিয়েছিলাম তারা জানতো আমি কে, তাই কোনো বাধা দিল না। তারপর আর কি, বসে পড়লাম বড়শি নিয়ে। চারা করলাম নিজের জানা একটা বিশেষ কায়দায়। প্রথমে একটু সেদ্ধ ভাত জোগাড় করলাম, তারপর একটা মাটির পাত্রে সেটাকে রেখে তার সাথে একে একে যোগ করলাম চালের ভুসি, নারকেলের খোল আর চাল ভাজা। অল্প একটু জল দিয়ে সেটাকে ভালো করে মেখে নিলাম। আরো ভালো হতো যদি পিঁপড়ের ডিম পাওয়া যেত। রুই মাছের চারা আমার প্রস্তুত। সন্ধে তখন হয়নি, সূর্যের লাল আভা চারিদিকে ছড়িয়ে পড়েছে।
পাড়ের একটা বাতাবির নিচে বসে বড়শিতে টোপ গুজে আমি আর ব্রজমোহন বাবু আশায় রয়েছি। হাওয়া দিচ্ছে খুব আস্তে আস্তে। ক্লান্ত শরীরে সামান্য ঘুমের আবেশ এলেও সেটাকে পাত্তা দিইনি। মাঝে দু একবার ব্রজবাবুকে একটু আনমনা আর অধৈর্য হতে দেখলাম। মাছ ধরতে বসে অত শত ভাবলে চলবে না। সময় লাগবে, স্থির থাকতে হবে। প্রায় 2 ঘন্টা কাটল। লোকের ঘরে ঘরে শাঁখের ধ্বনি শুনতে পাচ্ছি। চাঁদ উঠেছে আকাশে, তার ছায়া এসে পড়ছে পুকুরের জলে। এদিকে মাছ ওঠার নাম নেই। সামান্য চিন্তা হলো, না, ধৈর্যচ্যুত হয়নি। সময় মতো না গেলে ব্যাপারটা খারাপ হবে। আরো 1/2 ঘন্টা গেল। ব্রজমোহন বাবু আমাকে বারবার উঠে যেতে বলছে। এদিকে মনের দোটানা আমাকে স্থির হতেও দিচ্ছে না। একটা কাজ করলাম, বড়শিটা ব্রজমোহন বাবুর হাতে দিয়ে আমি একটু পাড় থেকে এঁটেল মাটি কুড়োলাম, আর বাড়ি থেকে কাপড়ে দেওয়ার একটু নীল নিয়ে নিলাম। চট জলদি গুরুর শেখানো হাতের কায়দায় একটা মূর্তি তৈরি করলাম। এই কাজ আমি এর আগে একবার করেছিলাম, কিন্তু তখন এই গণেশ মূর্তিকে একটা গোটা রাত নীলের জলে চুবিয়ে রেখেছিলাম। কাজও হয়েছিল, তবে এখন সেই সময় কোথায়। তবে তারপরেও গুরুর কাছে প্রার্থনা করে সদ্য নির্মিত গণেশের মূর্তির উপর একটু নীল ঢেলে সেটাকে একটা কলা পাতায় আবৃত করে পুকুরের দক্ষিণ পূর্ব কোণে ছুঁড়ে দিলাম। মনে মনে একবার মধুসুন্দরী দেবীকে ডাকলাম খুব ভক্তি ভরে। নিজের মান যেন এবার বেঁচে যায়। কয়েক মিনিট পর বুঝলে, ব্রজবাবু বড়শিতে টান অনুভব করলো। আমাকে ডাকলে পর আমি খুব সাবধানে নির্দিষ্ট স্থানে গিয়ে ফাতনার উপরের দিকটা দেখলাম। হাতের 8 নম্বর গিঁট পর্যন্ত গুরুর শেখানো একটা গোপন মন্ত্র জপ করে ব্রজবাবুকে বললাম, টানুন এবার। গায়ের সমস্ত শক্তি লাগিয়ে যখন রুইটাকে তোলা হলো, তখন মনের মধ্যে সে যে কি আনন্দ সেটা তখন ভাষায় প্রকাশ করার নয়। 2 ওজনের একটা রুই, চমৎকার বলে চেঁচিয়ে ওঠে ব্রজমোহন বাবু। যাক, সেবারের মতো ইষ্টকে প্রণাম জানিয়ে মান রক্ষা করতে পেরেছিলাম। এতটা বলে তারানাথ একটু থামে। ঘন ঘন বিদ্যুতের চমক আর গুরুগম্ভীর নিনাদ বেশ একটা নিথর পরিবেশ জন্ম দিচ্ছে। তারানাথ দেখলাম একটু অন্যমনস্ক হয়ে গেছে, কিছু একটা ভাবছিল। আমি বললাম, আচ্ছা, আপনি খানিক আগে হরকীর্তনকে নিয়ে কিছু একটা বলতে যাচ্ছিলেন, তারপর মাছ ধরার প্রসঙ্গে চলে গেলেন। তারানাথ পাসিং শোয়ের প্যাকেট থেকে আরো একটা সিগারেট বার করে সেটা ধরিয়ে চোখ বুঝল। সম্ভবত কি কি বলবে সেই ঘটনাগুলো একে একে গুছিয়ে নিচ্ছে। ততক্ষণে আরো 1 পেয়ালা করে চা চারি নিয়ে এসেছে। গরম চায়ে চুমুক দিতেই নতুন গল্প শোনার উত্তেজনা মাথা চাড়া দিয়ে উঠল। চারি তখন ছোট, বছর 5 বয়স। হাত দেখার কারবারে তখন সবে নাম হয়েছে। প্রায় লোক এসে খুষ্টি ঠিকুজি করতে দিয়ে যায়। মিথ্যে বলবো না, দিন রাত জেগে নিষ্ঠা ভরে কাজ করতেও ভালো লাগতো। মনে নতুন উদ্যমও পেতাম। তোমাদের তো আগেও বলেছি, মধুসুন্দরী দেবীর আশীর্বাদ আমার উপর আছে। আর তাছাড়া আমার মেয়ে চারি তো দেবীরই অংশ, তাই মেয়েটা জন্মানোর পর থেকেই আমার ভাগ্যের চাকা ঘোরে। বিয়ের পর সেইভাবে সাধনায় মন বসেনি, হয়েও ওঠেনি বিশেষ। তবে গুরু কর্তৃক প্রাপ্ত আমার যৌবন জীবনের ক্ষমতার মধ্যে যে কয়েকটি ছিল, সেইগুলো দিয়েই মানুষের সেবা করার চেষ্টা করতাম। দেখো, অনেক সাধকতান্ত্রিক আছে যারা নিজেদের জীবনের বিলাসিতা আর বস্তুগত ইচ্ছেকে চরিতার্থ করতে তান্ত্রিক ক্ষমতাকে ব্যবহার করে। এতে ক্ষমতা হ্রাস পায় ধীরে ধীরে। তবে আমাকে গুরু আদেশ দিয়েছিলেন যে যখনই কোনো মানুষ বিপদে পড়বে তখনই তাকে প্রাণ দিয়ে হলেও সাহায্য করবে। সেবার মধ্যে দিয়েও দেবীকে পাওয়া যায় না।
সেবার এক শিষ্য বাড়ি গিয়েছিলাম, হুগলির কুমুরসায়। খুব একটা ছোট গ্রাম নয়। গ্রামের বড় সড়ক থেকে ভিতরে গেলে অনেকগুলো পাড়া পড়ে। বামন পাড়ায় শম্ভুচরণ মঙ্গলের বাড়িতে ফলহারিণী কালীর পুজোতে যাচ্ছিলাম। অনেকখানি নদীর পথ, তাই দুপুর করে বেরিয়ে পড়েছিলাম। মেঘ ধরেছিল, তবে তার আগেই যেন তেন প্রকারে পৌঁছে যাব এই ভেবে বেরিয়েছিলাম। নৌকোর মাঝেই বেশ অভিজ্ঞ। আমার সাথে সেবার কেউ ছিল না, একাই গিয়েছিলাম। গ্রামের ঘাটে যখন নৌকো এসে ভিড়ল, তখন মেঘ যাকে বলে আকাল করে আসে। কালো মেঘের রাশি সমস্ত গ্রামটাকে ঘিরে ফেলে। হাতে করে আমার পুঁটলিটাকে নিয়ে দ্রুত পদচালনা করে বেরিয়ে পড়ি গন্তব্যের উদ্দেশ্যে। শম্ভুচরণের ভাই অভয়চরণ আমায় আনতে আসে। সেও এক অমায়িক লোক। নামতেই আমাকে প্রণাম করে, মুখে ঠাকুর ছাড়া কথা নেই। কালো মেঘের রাশি যখন গ্রামের উপর আসে, তখন সেখানে এক অমায়িক দৃশ্য ফুটে ওঠে। যেন মনে হয় প্রকৃতি তার আপন খেয়ালে গ্রামখানাকে আবার নতুন কোনো রূপে সাজিয়ে তুলবে। গাছে গাছে গজিয়ে ওঠা পাতার অগ্রভাগে বৃষ্টির জল পড়ে যেন সেগুলোকে নতুন প্রাণ দিচ্ছে, আরও প্রাণবন্ত করে তুলছে। নদীর বুকে জলের ঢেউ যেন ক্লান্ত থেকে ধীরে ধীরে উত্তাল হচ্ছে। মাতাল করে দেওয়া স্রোত দুর্নিবার গতিতে নৌকোর পাটাতনে আঘাত হানছে। বৃষ্টির প্রথম ফোঁটা মুখের উপর পড়তেই মন প্রাণ যেন জুড়িয়ে গেল। আঁকা বাঁকা গ্রামের পথ পেরিয়ে যখন বামন পাড়ায় ঢুকি, তখন মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয়েছে। এক প্রকার প্রায় আধ ভেজা হয়ে প্রবেশ করলাম শম্ভুচরণের বাড়িতে। সে ঘরের সামনে চিন্তিত মুখে দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছিল। আমি আসতেই অত্যন্ত লজ্জিত বদনে বললে, ইস, একেবারে ভিজে গেছেন ঠাকুর মশাই, পারলে এই অধমকে ক্ষমা করে দেবেন ঠাকুর। বলেই অম্লান বদনে আমাকে একবার প্রণাম করে আমার পা ধুইয়ে দিল। আমি তো পড়লাম বড্ড অপ্রস্তুতে। বাড়ির এত মানুষের সামনে একজন কর্তার এভাবে ক্ষমা চাওয়া একেবারে শোভা পায় না। আর তাছাড়া প্রকৃতির উপর তো আর কারোর হাত নেই। ভালো শুকনো গামছা দিয়ে মাথা মুছে ভিতরের ঘরে ঢুকলাম। গায়ের দিকে বৃষ্টি হলে একটা আলাদা অনুভূতি হয়, সে তো আগেই বলেছি। কেমন একটা মাটি ভেজা সোঁদা গন্ধ নাকে আসছে। আচ্ছা, এবার শম্ভুচরণকে নিয়ে একটু বলে রাখা ভালো। ওর সাথে সাক্ষাৎ কিভাবে হয়েছিল সেও এক বিস্তর ঘটনা। শুনবে নাকি? তারানাথ প্রশ্নটা করলো আমাদের। আমরা তো এক পায়ে রাজি। বাইরে আবহাওয়ার বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। টিনের ছাদের উপর একটানা বৃষ্টি পড়ার শব্দ কেমন যেন আধো ঘোর লাগিয়ে দেয় মনে। তারানাথ একটা পাসিং শুনিয়ে ধরালো, তারপর খানিক তাতে টান দিয়ে বলতে শুরু করলো, আমার বিবাহের আগের ঘটনা। মধুসুন্দরী দেবীর সাক্ষাৎ তখন হয়েছিল। দেহে সারাদিন কেমন ঝিমুনি লেগে থাকত। চোখের সামনে সবকিছুই কেমন ঝাপসা লাগত। মনের সর্বত্র তখন দেবীর চিন্তা। এটা চলেছিল বেশ কিছুদিন। সাধক জীবনে যদি কেউ মধুসুন্দরী দেবীকে ভার্যা রূপে পায়, তাহলে সে কোনোদিন দেবীকে ছাড়তে চাইবে না। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। রাতে সেভাবে ঘুম হতো না। তো একদিন হয়েছে কি, দেবী দেখা দিয়েছেন। জায়গাটা বোধহয় কুমুরসা শ্মশান। খুব নাম করা জায়গা। বহু তান্ত্রিক সাধক রাতের বেলা হোম যজ্ঞ করে। মরা পড়ে প্রায় প্রতিদিন। বাতাসে সব সময় সেই হাড় মজ্জার গন্ধ। কেন জানি না সেই জায়গা আমার বড্ড ভালো লেগেছিল। সাধক জীবনে আমি বেশি দিন একটা জায়গায় থাকিনি, তবে সেবার ওই শ্মশানে থেকেছিলাম প্রায় 2 সপ্তাহ। খাওয়া দাওয়ার কোনো সমস্যা হয়নি। দুপুরে ঘুরে ঘুরে যা পেতাম
তা দিয়ে কোনো রকমে ভালোই কেটে যাচ্ছিল। রাতে খুব একটা বেশি কেউ আসতো না, তবে মাঝে মাঝে যখন কোনো বড় লোক ঘর থেকে মরা পোড়াতে আসতো, তারা চিড়ে বাতাসা দিয়ে যেত। প্রথম 3-4 দিন এইভাবেই কাটল। পঞ্চম দিন রাতের বেলা ঘটল একটা অবাক কাণ্ড। ঘুমোচ্ছি, একটা গাছের তলায় মাচা করে তার উপর ফেলে দেওয়া লেপ, গদি, তোশক ইত্যাদি রেখে বেশ উঁচু করে নিয়েছিলাম। মাঝরাতের দিকে ঘুমোতে ঘুমোতে খেয়াল করি মুখের উপর কোথা থেকে যেন জলের ফোঁটা এসে লাগছে। 2-1 হতেই চোখ খুলে উঠে বসি। চারিদিকে অন্ধকার। যে আগুনটা সন্ধ্যের দিকে জ্বালিয়েছিলাম সেটা নিভে গিয়েছে, তাই আলোর উৎস কিছুই ছিল না। মাটিতে নামার আগে টেঁকে থাকা দেশলাইয়ের কাঠিটা নিয়ে দুবার ঘষতেই আগুন জ্বলে উঠল, আর হালকা আলো চারিদিকে ছড়িয়ে পড়ল। আর তাতেই যা দেখলাম, তাতে বুকের মধ্যে একটা ঠান্ডা স্রোত খেলে গেল। দেখলাম মাচার চারিদিকে প্রায় 1 কোমর জল। জল সর্বত্র। গোটা শ্মশান জুড়ে সেই জল যেন ঘোর কালো বর্ণে নিজেকে মেলে ধরেছে। অবাক হলাম। রাতে বৃষ্টি হয়নি, হলে নিশ্চয়ই আমি শুকনো থাকতাম না। তাহলে কি বাঁধ ভাঙল? আলোটা নিভে গেল। তারপর আবার ঘোর অন্ধকার। দেহের সমস্ত ইন্দ্রিয় তখন সজাগ। এক রাশ বিস্ময় ঘিরে ধরেছে আমাকে। নিচে নামবো কিনা ভাবছি, এমন সময় কানে এলো জলে কারোর হেঁটে চলার শব্দ। আওয়াজটা এসেছে আমার থেকে বেশ খানিকটা দূর থেকে। দেশলাইয়ের কাঠিটা বের করে জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু প্রতিবার ব্যর্থ হলাম। কেন জানি না, আগুনের ফুলকি আর বেরোতে চায় না। জলের উপর আবার কারোর নড়ে ওঠার শব্দ। ততক্ষণে চোখ সয়ে আসার কারণেই হোক বা আমার দেবী কর্তৃক প্রাপ্ত ক্ষমতার বলেই হোক, একটা অস্পষ্ট ছায়ামূর্তিকে এক পা করে আমার দিকে এগিয়ে আসতে দেখলাম। ঘন অন্ধকারের জন্য দূরে সেই ছায়ামূর্তির মুখমণ্ডল ঠিক ঠাহর করা যাচ্ছে না। মূর্তিটা একটা জায়গায় হঠাৎ দাঁড়িয়ে পড়ল, তারপর জলের তলায় হাত ঠুকিয়ে বের করে আনলো একটা ছোট কাঠের পাটাতন। ভেলা জাতীয় কিছু। ছায়াটা তার উপর চড়ে দিব্যি ওই অন্ধকারে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। ভেলায় চড়ে শক্ত মোটা একটা গাছের ডাল ধরে জলের মধ্যে সেটা ডুবিয়ে ভেলার দিক পরিবর্তন করছে। মাঝে মাঝে একটা লম্বা সুতোকে জলের মধ্যে ফেলে মাছ জাতীয় কিছু ধরে সেটা সরাসরি কাঁচাই মুখগহ্বরে চালান করছে। এইভাবে খানিক চলার পর টের পেলাম আমার দেহটা কেমন যেন স্থির হয়ে গেছে। নড়ে ওঠার স্বাভাবিক ক্ষমতা লোপ পেয়েছে। ধীরে ধীরে একটা ঠান্ডা বাতাস কোথা থেকে ভেসে এসে আমাকে এক নিমেষে যেন ঘিরে ফেলল। সেই কালো ছায়া তার নড়বড়ে ভেলায় চড়ে আমার দিকে খানিক এগিয়ে এলো। তারপর হিম শীতল গলায় বললে, কুসুমসার বাউন পাড়ায় আমি মরেছি। প্রায় 1 মাস হয়ে গেছে। মাছের স্বাদ মরার পরেও জিভে লেগে আছে। আমার আত্মার শান্তি হয়নি। তুমি শম্ভুচরণের ঘরে গিয়ে ওকে কথাটা কয়ে আসবে, নইলে আমাকে যে নদীতে এভাবেই মাছ ধরে স্বাদ পূর্ণ করতে হবে। দেখলাম সেই কালো ছায়া ধীরে ধীরে এবার একটা ধোঁয়ায় পরিণত হতে হতে বাতাসে মিলিয়ে গেল। চোখের পলকে যেন অত জল নিমেষের মধ্যে মাটিতে শুকিয়ে গেল। কালো মেঘের রাশি সরে গিয়ে গোল চাঁদটা ফুটে উঠল আকাশে। সেটার থেকে উজ্জ্বল আলো এসে পড়ছে চারিদিকে। ঝিঝির ডাক কানে এলো। প্রকৃতি
যেন স্বাভাবিক হলো। সেই রাতে আর ঘুম হয়নি। সারাদিন ওই এক কথা ভেবে ভেবে কেটে গেল। লোকটা কি, কেন এসেছে, আমার কাছেই সে কেন এলো, শম্ভুচরণকে খুঁজবো কোথায়, এইসব 7-5 চিন্তা আমাকে আর সেই রাতে ঘুমোতে দেয়নি। একটা কথা কি জানো, এই বাস্তব জগতে ঘষা কাঁচের ওপারে যেমন আবছা কিছু অবয়ব আমাদের চোখে মাঝে মাঝে ধরা দেয়, ঠিক তেমনি সত্য আর মিথ্যে এই দুয়ের মাঝে যে চুলচেরা ফাঁক থাকে, সেখানেও ওই আবছা স্মৃতির মতো অনেক ছায়া ঘুরে বেড়ায়। তাদের চেনা গণ্ডি ছেড়ে তারা তখনই বেরোয় যখন তাদের দেহের মনের চাহিদা সীমা অতিক্রম করে। এমনিতে এদের তোমরা সাধারণ চোখে দেখতে পাবে না। মানুষের দেহের অরোরা একটি আলাদা ক্ষমতা। দেহ সিদ্ধ হলে পর সেই অরোরা সিদ্ধ মানুষের চোখে দেখা দেয়। সেই ক্ষমতা প্রাপ্ত হলেই যে সব কিছু বুঝতে পারবে এমনটাও নয়। শুভ শক্তি আর অশুভ শক্তি যেমন আমাদের চারপাশে বিরাজ করে, ঠিক তেমনি তাদের দেহ থেকে যে অরোরার প্রতিফলন সিদ্ধ সাধকের চোখে দেখা দেয়, সেই দৃশ্য কেবল কুণ্ডলিনী সাধনার দ্বারা স্থির চিত্তে বোঝা সম্ভব। ভালো মন্দ বোঝার সেই ক্ষমতা ওই সাধনার দ্বারা পাওয়া যায়। মন শান্ত না হলে কোনো সাধনা করা সম্ভব নয়। যখন দেখলাম সেই কালো ছায়া আমার কোনো ক্ষতি করতে চায় না, তখন বুঝলাম সেই আত্মা, সেই সূক্ষ্ম শরীর কোনো অশুদ্ধ আত্মা নয়। কেবল যে জনিতে সে মারা গেছে সেটা তাকে মোটেই শান্তি দেয়নি। তারানাথকে থামিয়ে কিশোরী বলে উঠল, আচ্ছা ঠাকুরমশাই, এই যোনির বিষয়ে যদি কিছু বলেন। কখনো কখনো পিণ্ডিকা নামেও পরিচিত। এটি হিন্দু দেবী শক্তির একটি বিমূর্ত উপস্থাপনা। এটি সাধারণত লিঙ্গ দিয়ে দেখানো হয়। সৃষ্টি ও পুনর্জন্মের ঐশ্বরিক চিরন্তন প্রক্রিয়া এবং নারী ও পুরুষের মিলন, যা সমস্ত অস্তিত্বকে পুনরুজ্জীবিত করে। যোনি সকল জন্মের প্রকৃতির প্রবেশদ্বার হিসেবে ধারণ করা হয়। বিশেষ করে গুপ্ত কৌল ও তন্ত্রচর্চা সেই হিন্দু ধর্ম ও শৈব ধর্ম ঐতিহ্য। প্রবেশদ্বার মানেই বুঝতে পারছো যে এর শক্তি দিয়েই একটি আত্মা ভিন্ন এক জগতে প্রবেশ করে, আবার ভিন্ন জগতের শক্তি এই জগতে আসে। আরো ভালো করে বোঝালে, একটি নারী ও একটি পুরুষ যখন দৈহিক বন্ধনে আবদ্ধ হয়, তখন পুরুষ দেহের আত্মার কিয়দংশ ওই যোনির মধ্যে দিয়েই নারী দেহে স্থানান্তরিত হয় এবং নারী শরীরের কিয়দংশ দিয়ে সৃষ্টি হয় এক মানব ভ্রূণ। একটি মানব ভ্রূণ জন্মের পূর্বে কোন অবস্থায় মারা গেছে তার উপর নির্ভর করে। সেই ভ্রূণ এই অবস্থায় তার নিজের ভাগ্য নির্ধারণ করে। সে বড় জটিল ধাঁধা। আসল মোদ্দা কথা হলো ওই যোনি। এর মধ্যে দিয়েই যেমন শান্তি পাওয়া যায়, তেমনি প্রচুর কষ্ট পাওয়া যায়। যাক, অন্য প্রসঙ্গে চলে যাওয়া হচ্ছে। আসল কথা বলি, শোনো। যখন বুঝতে পারি আমাকে পরের দিন ভোরেই বেরোতে হবে, তখন আর বেশি দেরি না করে ভোর রাতে পুঁটুলি নিয়ে রওনা দিই। গ্রামটার তো সেইভাবে কিছু চেনা ছিল না। বামুনপাড়া বলতে যেখানে দেখালো সেদিকেই এগিয়ে গেলাম। এ গলি ও গলি ঘুরে যখন পৌঁছলুম, তখন সকাল অনেকটাই। সূর্যের আলো তখন সমস্ত অন্ধকারকে দূর করে নতুন একটা দিনের, নতুন একটা উদ্দীপনার সূত্রপাত ঘটিয়েছে। শম্ভুচরণ বাড়িতে ছিল না। তখন ওদের অবস্থাও খুব একটা ভালো নয়। অদ্ভুত কিছু কারণে তারা প্রত্যেকেই বাড়ির বাইরে খুব বেশি পা রাখত না। কেমন একটা সন্দেহজনক চোখে সকলকে দেখত। তোমাদের তো আগেই বলেছি, তখন সাধক তান্ত্রিকদের সকলেই খুব শ্রদ্ধা করত। আমাকে আসতে দেখে আমার পায়ের ধুলো নিয়ে সকলেই প্রণাম করে। আমি ভেতরে ঢুকে একটা চাপা গন্ধ নাকে পাই।
বড্ড অস্বস্তি হতে থাকে, তবে বাইরে প্রকাশ করিনি। ঘরের বর্ণনা দেওয়ার থেকে না দেওয়াই ভালো, দৃষ্টিকটু যাকে বলে। চারিদিকে ভাত ডাল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দুটো ছোট ছেলে অনেকক্ষণ ধরে কান্নাকাটি করছে। রান্নাঘরের দেওয়াল ভেঙে পড়েছে। বসার ঘরে এক কোণে মাছের আঁশ, উঠোনে মুরগির পালক। মোট কথা যাকে বলে একেবারে ছন্ন ছাড়া দশা। সকলের মুখেও একটা চাপা ভয় আর উত্তেজনা খেলা করে বেড়াচ্ছে। কারণ জিজ্ঞাসা করায় কেউই ঠিকভাবে কিছু বলল না। আমি বসে শম্ভুচরণের সাথে দেখা করব বলে বসে রইলাম। প্রায় ঘন্টা দুয়েক পর সে এলে পরে বাড়ির লোকেরা তাকে আমার কথা জানায়। লোকটি আমার কাছে আসে, মুখে কেমন যেন একটা অনেক দিনের জমানো ক্লেশ। চোখের নিচে কালি, চুল উস্কো খুস্কো, পরনে একটা ময়লা পাঞ্জাবি আর নিম্নাঙ্গে ধুতি। আমার কাছে এসে সে বললে, বলুন বাবা, আপনি আমার খোঁজ করছিলেন? আমি একটু এদিক ওদিক তাকিয়ে নিলাম। তখন চারিদিকে আমার আসার কারণ জানার জন্য সকলেই আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। বললাম, আপনার পরিবারে এমন কি কেউ আছে যার মৃত্যু জলে ডুবে হয়েছে, অর্থাৎ অপঘাতে? কথাটা শুনে সকলেই সেই আগের জিজ্ঞাসু ভাবের খোলস ছেড়ে বিস্ময় ভাবে আমার দিকে তাকিয়ে আছে। একটা চাপা ভয় আর উত্তেজনা তাদের মধ্যে খেলা করে বেড়াচ্ছে। সেই মুহূর্তে আর অন্য কিছু বলা ঠিক হবে কিনা সেই সব ভাবছিলাম। কারণ রাতে দেখা সেই সব দৃশ্যের বর্ণনা শোনালে ওরা বুঝি আর স্থির থাকতে পারবে না। আবার যদি না বলি তাহলে তো আমার ওখানে যাওয়ার আসল উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাবে। যতটা সম্ভব গুছিয়ে স্থিরভাবে আবার বললাম, আমার নাম তারানাথ। কুমুরসার শ্মশানে সাধনা করে দিন যাপন করতাম। কিন্তু গতকাল একটা অস্বাভাবিক ঘটনা আমার সাথে ঘটে, আর সেই ঘটনার সাথে জড়িত আছেন আপনি স্বয়ং। তাই এই কাক ভরে উঠে আপনাকে খুঁজতে বেরোই। আমাকে ঘিরে ততক্ষণে বেশ কয়েকটা অপরিচিত মুখ বাইরের উঠোনে জড়ো হয়েছে। মেয়ে বউরা যারা নিজেদের কাজকর্মে ব্যস্ত ছিল, তারা তাদের হাতের কাজ আর রান্না বান্না ফেলে রেখে আমার কথা শোনার জন্য উঠে এসে বড় বড় থামগুলোর আড়ালে মুখ লুকিয়ে শোনার চেষ্টা করছে। এর কারণ বোঝা খুব একটা কঠিন ব্যাপার নয়। সকলেই কোনো অপ্রাকৃতিক ঘটনার সাথে আমার বলা কথার মিল খুঁজে পেয়েছে। লোকটা একবার নিজের স্ত্রীর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, কি ঘটনা দেখেছেন ঠাকুর? দেখলাম একজন যুবক বয়সের কেউ তার আত্মার শান্তি কামনার জন্য বারবার আমাকে আপনার বাড়িতে গিয়ে সব ঘটনা জানাতে বললে। লোকটা একটু আনমনা হয়ে বাইরের বাতাবি গাছটার দিকে তাকিয়ে বিড়বিড় করে কি সব বলতে থাকে। বুঝলাম পুরনো কিছু কথা। স্বাভাবিকভাবেই আমি ভিতরের ঘটনা জানার জন্য তাকে বললাম, ওই মৃত ব্যক্তি যিনি সূক্ষ্ম শরীরে আমার কাছে এসেছিলেন, তার পরিচয় কি, বা তিনি কিভাবে মারা গেলেন, সবটা খুলে বলুন, তারপর আমি যা করার করছি। আশ্বাস দিয়ে কথাটা বলতেই লোকটা হাত জড়ো করে প্রণামের ভঙ্গিতে আমার পায়ে মাথা ঠেকালো। তারপর ধীর গলায় বলতে শুরু করলো, ওর পরিচয় আমি দিতে পারবো না। গ্রামে কিছু কিছু মানুষ জানে ব্যাপারটা, আপনাকেও খুলে বলি। ওর নাম মানিক। একবার গ্রামের বাজার থেকে ফেরার সময় উত্তর পশ্চিমে যে দিঘিটা রয়েছে, ওই দিঘির পাড়ে দুটো নারকেলের মাঝে ওকে প্রথম দেখতে পাই। তখন ওর বয়স 3 কি 4। বাড়িতে তখন আমার নিজের ছেলে বিনয় হয়েছে, 2 বছর বয়স হবে তার। স্ত্রী তখন অসুস্থ।
একটা এক রত্তি দুধের শিশুকে ওখানে ফেলে কেউ চলে গেছে, এটা ভেবেই কেমন যেন বুকটা কেঁপে উঠেছিল তখন। 7-5 কিছু না ভেবে ছেলেটাকে বুকে আঁকড়ে নিয়ে এসেছিলাম বাড়িতে। বিনয়ের মা নিজের কোলের ছেলের মতোই ওকে মানুষ করলো। বড় হওয়ার সাথে সাথে ওকে আর বিনয়কে গ্রামের পাঠশালায় ভর্তি করিয়ে দিই। বিনয় খুব একটা বাইরে বের হয় না, তবে মানিক ছিল বড় ডানপিটে স্বভাবের। তবু আমার কথা ও শুনতো। মাঝে মাঝে পূর্ণিমা অমাবস্যায় যখন ভোগ দেবার জন্য বেরোতাম, তখন ওদের নিয়ে যেতাম। আগের অমাবস্যায় একটা মনসা পুজো পড়েছিল ওই পাশের গ্রামে। গ্রাম থেকে ফেরার সময় প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলো। নদীতে আসছিলাম জানেন ঠাকুর, উত্তাল ঢেউ যেন আমাদের নৌকোটাকে দুমড়ে মুজড়ে একেবারে নিঃশেষ করে দেবে। এমন সময় অসাবধানতার বশে মানিক জলে ডুবে যায়। সেই সময় নদীর সে কি হুঙ্কার! ছেলেটা হয়তো নদীর স্রোতে বেঁচে গেল ঠাকুর। এতটা বলে শম্ভুচরণ কাঁদতে শুরু করলো। আমি সামাল দিয়ে বললাম, বিধির বিধানকে কেউ খণ্ডাতে পারে না। জন্ম মৃত্যু আমাদের হাতে নেই। আপনি কাঁদবেন না। আপনি কাঁদলে মানিকের আত্মা আরো কষ্ট পাবে। আপনি শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করেননি? সে আবার অন্য এক ঘটনা। যে পুরোহিত এসে পুজোর আয়োজন করছিলেন, তিনি হঠাৎ প্রচন্ড অসুস্থ হয়ে পড়লেন। সমস্ত ফুল ফল কেমন যেন অজানা কারণে পচে যেতে শুরু করলো। শয়ে শয়ে কাক কোথা থেকে এসে যেন বিশ্রী সুরে ডাকতে থাকলো। বাড়ির হেঁসেলের দেওয়ালে আগুন ধরে গেল ঠাকুর। কি করব কিচ্ছু ভেবে উঠতে পারছিলাম না। শান্তি সস্থানের কাজ মাঝে বন্ধ রেখেই উঠে যান পুরোহিত। তারপর থেকেই তো শুরু হয় অদ্ভুত সব কাণ্ড। রাত হলেই মানিকের শোবার ঘর থেকে ভেসে আসে কান্নার আওয়াজ। কখনো চামড়া পোড়া গন্ধ, আবার কখনো কাঁচ, রক্ত, মাংসের গন্ধ ছড়িয়ে থাকে সর্বত্র। আমাদের ঘরের পেছনে ঠাকুর যে পুকুরটা রয়েছে, সেখানে একটা লাউ মাচা করা আছে। প্রায় ওই লাউ মাচার উপরে মোরা পাখি পড়ে থাকতে দেখি ঠাকুর। শম্ভুচরণের আরো এক পুত্রের অকস্মাৎ মৃত্যুতে ওর স্ত্রী খুবই ভেঙে পড়েছিল। কারণ কথাগুলো যখন বলা হচ্ছিল, তখন ওর স্ত্রী ক্রমেই কেঁদে চলেছিল। একেই তো বলে মায়ের টান। পেটে নাই বা ধরুক, কোনো নারীকে মাতৃ নামে ডাকলে মমত্ববোধ যে জেগে উঠবেই, সে বিষয়ে আমি নিশ্চিত। বামুন ঘরের আকাশে তখন দুর্যোগের ঘন ঘটা। অতৃপ্ত ছেলের আত্মা নিজের পিতার ভিটেকে ছেড়ে যেতে পারছে না। এদিকে না যেতে পারলেও কষ্ট। আমি একটা জিনিস ভেবে খুব অবাক হয়েছিলাম। ছেলেটার অতৃপ্ত শক্তি কেন আমাকেই তার আত্মার শান্তির কথা বলেছিল? যাক, সূক্ষ্ম শরীরের যা ইচ্ছে তাই হোক। যা ভবিষ্যতে লেখা থাকে সেটাকে কেউ আগে থেকে জানতে পারে না। আর তাছাড়া আমাদের তন্ত্রবিদ্যা শেখার সময় গুরু বলেই দিয়েছিলেন, সূক্ষ্ম হোক কিংবা স্থূল, যে দেহেই কেউ আসুক না কেন, তাকে ফিরিয়ে দেওয়া উচিত নয়। এতে শক্তির হ্রাস হয়। সেবার মধ্যে দিয়েই শক্তিকে লাভ করা যায়। আমি শম্ভুচরণকে আশ্বাস দিয়ে বললাম, আমি আজ রাতেই তোমার ছেলের আত্মার শান্তি কামনার জন্য পুজোতে বসব। যা যা লাগবে আমায় এনে দিতে হবে। লোকটা এক পায়ে রাজি। সে চায়
তার ছেলের বিদেহী আত্মা যেন শান্তি পাক, পরপারে যেন নিশ্চিন্তে যেতে পারে। যেমন বাবা তেমন কাজ। সেদিন আমি নতুন এক ঘটনা প্রত্যক্ষ করেছিলাম। সেটা ভাবতে আজও আমার গায়ে কাঁটা দেয়। প্রকৃতি তার নিজের সন্তান আর পিতা মাতাকে একটা অদ্ভুত ক্ষমতা দেয়। সেই ক্ষমতা তন্ত্র ক্ষমতার চেয়েও অনেক বেশি। সেই শক্তির টান মৃত্যুর পরেই বেশ ভালোভাবে উপলব্ধি করা যায়। তারই প্রমাণ পেয়েছিলাম সেদিন। সেদিন দুপুর নাগাদ পুজো শুরু করি। শম্ভুচরণ পাশের বাজার থেকে সব কিছু এনে দিয়েছে। প্রথমে আমি ছেলেটির বাসগৃহে ঢুকে তার বিছানা আর গায়ে পরিধেয় সমস্ত বস্ত্র বের করে আনি। তারপর একটা ঘটিতে সামান্য গঙ্গা জল ঢেলে গায়ত্রী মন্ত্র আর গুরু মন্ত্র জপে সেই জল সর্বত্র ছড়িয়ে দিই। তারপর মানিকের ব্যবহৃত সমস্ত খেলনা জামা বের করে আগুনে পুড়িয়ে দিই। আগুন ধরিয়ে দিতেই তা জ্বলে ওঠে। তারপর নতুন একখান পাটের ধুতি আর জামা, খেলনা, অনেক ফুল ফল একটা সাদা কাপড়ে জড়িয়ে তাকে পাটের দড়ি দিয়ে বেঁধে একটা হলুদের টিপ লাগিয়ে নিয়ে যাই নদীর ধারে। আমার সাথে সেদিন সকলেই ছিল। মানিকের কিছু বন্ধু, তার বাবা, মা, ভাই সবাই তখন অঝরে কেঁদে চলেছে। আমি তখন বাধা দিইনি। মনের চাপা দুঃখ বেরিয়ে গেলে হারিয়ে যাওয়া মানুষের জন্য কষ্টটা অনেক কমে যায়। সেই সাদা পুঁটুলিখানা জলে ফেলার সাথে সাথেই আকাশের দক্ষিণ কোণে গুরু গম্ভীর গর্জন শুরু হয়। একটা মাতাল করে দেওয়া বাতাস বইতে শুরু করে, যেন সেই বাতাস আর সেই বাতাসের দোলায় এগিয়ে যাওয়া দুর্নিবার স্রোত সেই খেলনা, সেই কাপড়, সেই খাবারকে পৌঁছে দেবে তার সঠিক গন্তব্যে। জিনিসগুলো যখন চোখের আড়াল হলো, তখন কেন জানি না আলো কমে এলো। দূরে স্বপ্নময় আকাশটা যেন জলের ভিতরে মিশে গেল। রাশি রাশি ধূপধুনোর গন্ধ যেন মেতে উঠল। এমন সময় সকলেই নদীর পাড়ের একটা ডুমুর গাছের তলায় লক্ষ্য করল একটি শিশু অবয়বকে। কয়েকটা খেলনা নিয়ে আপন মনে খেলছে। শম্ভুচরণ ডুকরে কেঁদে উঠল। ফুল ফল নতুন জামা পরে সে নেমে গেল অগভীর নদীতে, যেন তার সেই শান্তি সে ওখানেই খুঁজে পেয়েছে। দূরে সেই ছায়া মিলিয়ে যাওয়ার পর আমি সকলকে নিয়ে বাড়ি ফিরে আসি। তারপর ঘটনাচক্রে শম্ভুচরণ আমাকে গুরুর আসনে বসায়। এভাবেই আলাপ ওর সাথে। তারানাথের কথা বলা শেষ হলো। এবার বৃষ্টিটা অনেকটাই ধরেছে, সন্ধে হয়েছে অনেকখানি। বাড়ি যাওয়ার আমাদের কোনো তাড়া নেই। তারানাথ একটু বাড়ির ভেতরে গেল। ইতিমধ্যেই মনের ভেতরে কিছু একটা অভিজ্ঞতা উঁকি মারছে। আমরা জানি তারানাথের বলা গল্পের পর তার রেশ কিছুক্ষণ আমাদের মধ্যে থাকে। তার প্রভাবেই স্মৃতির মধ্যে জমে থাকা মায়ের সেই ভালোবাসা, বাবার সেই গম্ভীর স্বভাবের পেছনে লুকিয়ে থাকা আমাদের প্রতি টান, সেই এক একটা অনুভূতি যেন মাথা ঝাড়া দিয়ে উঠল। ঠিক করলাম বাড়িতে গিয়ে আগে দেশের বাড়িতে একটা চিঠি লিখব, পারলে কয়েকদিন ওখান থেকে ঘুরেও আসব। চারি ফুলকপির চপ তৈরি করেছিল, আমাদের চায়ের সাথে দিয়ে গেল, আর হুকুম করে গেল রাতে যেন এখানেই থাকি। আমাদের শতবারণ সত্ত্বেও সে শুনল না। তারানাথ আসার আগে কিশোরী সেই গরম পকোড়া সোজা মুখে ভরে দিয়ে বলল, এই তারানাথ কিন্তু ভুলে গেছে একটা ঘটনা। ও তাহলে দেখছি তুমিও ভুললে। আরে হরকীর্তনের গল্পটা, সেটার মাঝেই তো তারানাথ তার শিষ্য শম্ভুচরণের ছেলের গল্প বলতে আরম্ভ করলো। মনে মনে ভাবলাম কিশোরী কথাটা মন্দ বলেনি। আজকে একসাথে দুটো গল্পের লোভ আমিও যে সামলাতে পারলাম না, সেটাই স্বাভাবিক। শাঁখের আওয়াজ শোনার পর বুঝলাম এবার তারানাথ আসবে। তারানাথ আসতেই ঘরের মধ্যে আগে সেই গমগমে পরিবেশটা ফিরে এলো।
খাটিয়ায় উঠে একটা পাসিংশ ধরিয়ে বলল, আজকে কিশোরী তোমাদের এখানেই থাকতে বলেছে, সেটা শুনেছ নিশ্চয়ই? হ্যাঁ। বলছি ঠাকুরমশাই, আপনি বোধহয় কিছু একটা ভুলে যাচ্ছেন। তারানাথ মুচকি হাসে, তারপর সিগারেটে একটা লম্বা টান দিয়ে বলল, মনে আছে, বুড়ো হলেও স্মৃতিশক্তি একেবারে অকেজো হয়ে যায়নি। শম্ভুর ঘরে তখন বসে আছি, বৃষ্টিটা একেবারে কমে যায়নি, ঝোড়ো হাওয়া দিচ্ছিল। ঘর থেকে দূরে যেখানে মাটির রাস্তাটা একটা বিশাল জমিতে গিয়ে মিশে গেছে, সেখানে ডাঁই করে রাখা ধানের আঁটির ডগা থেকে জল ঝরে পড়ছে। কিছু এদিক ওদিক ছড়িয়ে গেছে। হেঁসেল থেকে রান্নার গন্ধ আসছে। রাতের দিকে পুজো হবে, ঠাকুর ঘরের লোকজনের আসা যাওয়া হচ্ছে। আমি আর শম্ভু দুজনেই বসবার ঘরে বসে আছি। জোগাড়ের দায়িত্বে যারা আছে তারা কাজ করে চলেছে। দুপুরে সেভাবে কিছু খাইনি। যেদিন পুজোয় বসবো সেদিন আমি কিছু খাই না। পবিত্র শুদ্ধ চিত্তে মায়ের পুজো করব। সন্ধ্যের দিকে একবার বাইরে বেরোলাম, এমনি কোনো কারণ ছাড়াই। ঠান্ডা ঠান্ডা পরিবেশে বাইরে বেরোতে একটু হাঁটা চলা করতে ভালো লাগে। শম্ভুচরণও আমার সাথে হাঁটা লাগায়। খুব একটা বেশি দূর যাব না এটাই ভেবেছিলাম, কিন্তু গল্প করতে করতে ওই সীমানা পেরিয়ে গোয়ালা পাড়ার দিকে চলে আসি। ওখানে একটা গাছতলা ছিল, বুড়ো বটের থান, নিচটা বাঁধানো। সেখানেই বসলাম। ভাবলাম একটু জিরিয়ে নিয়ে তারপর চলে যাব। দূরে একটা বাবলার ছোপ দেখতে পাচ্ছিলাম। ইতিউতি ঘর বাড়ি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কয়েকটা লোক জাল দিয়ে মাছ ধরতে বেরিয়েছে। কয়েকটা ঘরের দূরে হলুদ আলো দেখা যাচ্ছে। বাড়ির মেয়ে বউরা পিদিম জ্বালিয়ে সন্ধে দিচ্ছে। একটা বিড়ি ধরিয়ে তাতে টান দিচ্ছিলাম। শম্ভু পরিবারের বাকিদের অবস্থার কথা, সংসারে শান্তিতে থাকার কথা, জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যাওয়ার কথা ইত্যাদি আরো অনেক কিছু বলতে থাকে। আমার কেন জানি চুপটি করে বসে থাকতে ভালো লাগছিল। যেন মনে হচ্ছিল এই আধার, এই বয়ে চলা বাতাস, এই স্নিগ্ধ সন্ধ্যের সাথে লেগে থাকা মায়া, এই বটবৃক্ষের গন্ধ, সব কিছু কেমন যেন আমাকে মোহগ্রস্ত করে ফেলছিল, ঠিক যেমনটি ছোটবেলায় অনুভব করতাম। এইসব ভাবতে ভাবতে হঠাৎ খেয়াল করলাম দূর থেকে হ্যারিকেন হাতে কেউ আমাদের দিকে এগিয়ে আসছে। একটু অবাক হলাম। একটু আগে তো ওখানে কেউ ছিল না, তাহলে ওটা এলো কোথা থেকে? মাটি ফুঁড়ে বা আকাশ থেকে পড়লো নাকি? অবয়বটা আরো একটু কাছে আসতে বুঝলাম ওটা একটা পুরুষ মানুষ। উচ্চতা খুব বেশি নয়, ঊর্ধ্বাঙ্গে তেমন কিছু নেই, নিম্নাঙ্গে কেবল একটু ধুতি। শম্ভু আমাকে জিজ্ঞাসা করল, ঠাকুর কে বলুন তো ঠাকুর? কিছু উত্তর দিলাম না, শুধু একবার গলা উঁচু করে বললাম, কে ওখানে? আমার গলার আওয়াজ শুনেই নাকি জানি না সেই হ্যারিকেন হাতে ধরে থাকা লোকটি হন হন করে আমার কাছে এসে দাঁড়ালো। তারপর হাতের আলোটা আমার মুখের কাছে এসে ধরল। হলুদ আলোর অনেকটা এসে পড়ল সামনে ধরে থাকা আগের সেই অবয়বটার মুখে। একটা চেনা মুখের ছাপ স্মৃতিতে যে আঘাত করল। মনে মনে ভাবলাম অনেক, কিন্তু সেই চেনা মুখটার নাম আর কোনোভাবেই মনে করতে পারলাম না। লোকটার মুখটা লম্বা, মাথায় পাকা চুলের গোছ, কপালে লাল তিলক আঁকা, হাসার ভঙ্গিটা বিশ্রী। আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে লোকটা আমাকে একটু পড়ে ফেলার চেষ্টা করল। তার চোখের দৃষ্টি খুব গভীর, যেন এক নিমেষে আমার সমস্ত পরিকল্পনা, ভবিষ্যৎ সবকিছুই যেন সে পড়ে ফেলছে।
আরও একবার খ্যাক খ্যাক করে হেসে সে জিজ্ঞাসা করল, চিনতে পারছেন না আমায়? গলার আওয়াজটা খুব চেনা ঠেকল, আর চকিতেই মনে পড়ে গেল হরকীর্তন সেননামাতের কথা। সেবার সংসারে ভাঁটা পড়লে এই লোকটার অজান্তে বলা কথাই সত্যি প্রমাণিত হয়, এবং সেই 3টে কাকের মুখ থেকে রক্ত আর আঁশ মাখানো কটা টাকা পেয়েছিলাম, যেটা সেবার আমার সত্যি অবাক লেগেছিল। বললাম, তোমাকে ভুলতে পারি কি করে? তা হঠাৎ এখানে? এই ঘুরতে ঘুরতে আসা। আগেই তো বলেছি আমার দ্বারা সংসার হবে না। এই ঘুরে ঘুরে যা দেখি, যা বুঝি, যা শুনি সেটাই আমার সংসার। তা তোমায় এতদিন পর দেখলাম অনেক কিছু পরিবর্তন হয়েছে, তাই না? তা তো হবেই। এরপর আরো কিছুক্ষণ লোকটা আমার দিকে তাকিয়ে থাকে, চোখে এমন একটা ভাব যেন সে এমন কিছু দেখতে পাচ্ছে যেটা সেই মুহূর্তে ঘটলে আমার ভবিষ্যৎ বা আমার বর্তমান সময় দুটোই স্থির হয়ে যাবে। এমন কোনো দৃশ্য আমি দেখতে পাবো যেটা অন্য কেউ পাবে না। শম্ভু পাশেই বসেছিল, সে কিছু বলেনি। খানিক পর হরকীর্তন বলে উঠল, আকাশে যেমন চাঁদ উঠেছে, দেখো, যেন বিশাল জোয়ারের পর আবার সমুদ্রে শান্তির প্রলেপ মাখিয়ে দেওয়া হয়েছে। দেখলাম সত্যি গোল থালার মতো চাঁদ উঠেছে। বুকটা কেমন করে উঠল। আজকে এ মাসের প্রথম অমাবস্যা, অথচ এমন অদ্ভুত সুন্দর চাঁদ কি করে উঠতে পারে? শম্ভুর চোখের দিকে চোখ পড়তেই দেখলাম একটা বিস্ময়ের ভাব তার চোখেও লেগে। কি ঘটছে সে বুঝতে পারছে না। আমি কিছু বলে ওঠার আগেই হরকীর্তন একটু দূরে সরে গেল। তারপর গাড় ঘুরিয়ে একবার আমার পিছন দিকে দেখে নিয়ে শান্তভাবে একবার হাসল, ফিস ফিস করে কিছু একটা বলল, তারপর চলে গেল হ্যারিকেনটা হাতে নিয়ে। পুরোটা কানে না এলেও সে যেটা বলল সেটা হলো, সবার ভাগ্যে কি আর দেখা জোটে? জোটে না, জোটে না। সে যেভাবে এলো সেভাবেই চলে গেল। কি দেখার কথা বলছে হরকীর্তন? কার সাথে দেখা হবে? এভাবে আকাশে চাঁদ উঠল কিভাবে? মনে এক রাশ প্রশ্ন জমা হতে শুরু করলো। শম্ভু উঠে দাঁড়ায়, সেও একটু বিচলিত। তারপর আর আমি ওই কথা নিয়ে ভাবিনি। রাত একটু হতেই পুজোয় বসে পড়ি। পুজো বেশ ভালোভাবেই করি, মনে মনে বেশ তৃপ্তি পেলাম। ভোর রাতের দিকে একবার ঠাকুর দালান থেকে বাইরে বেরিয়েছিলাম। পুজো শেষ হয়েছিল অনেকক্ষণ। বাড়ির সকলে ক্লান্ত হয়ে একটু জিরিয়ে নিচ্ছিল। শম্ভুচরণ এবার আসেনি। আমি একাই বাইরে বেরোলাম। সঙ্গে করে একটা চাদর চাপিয়েছিলাম গায়ে। বৃষ্টি আর হয়নি। কেন জানি না অনুভব করলাম আমার শরীরে যেন কোনো ক্লান্তি নেই, ঘুম নেই। অদ্ভুত কিছু একটা টান অনুভব করছি বারবার। আর মন বলছে হরকীর্তনের কথার উত্তর জানা যাবে ওই গাছের নিচেই। গোয়ালাপাড়ায় সেই আগের বুড়ো বটের তলায় বসে নিজেকে একটু শান্ত করার চেষ্টা করি। কালীর বীজ মন্ত্র জপতে শুরু করি। মনে মনে দেবীর কাছে অজান্তেই প্রার্থনা করি, মা, মাগো, একবারটি দেখা দে মা। আমি তোর ওই মমতাময় মুখখানা দেখতে চাই, দেখে প্রাণ জুড়োতে চাই। আমায় দেখা দে মা। মনের সমস্ত চিন্তা ভাবনা একই দিকে রাখার চেষ্টা করি। কেন জানি না সেদিন আমার মাকে দেখার খুব ইচ্ছে করছিল। কতক্ষণ কাটলো আমি ঠিক বলতে পারবো না, তবে অনুভব করলাম আমাকে কেউ যেন একেবারে কাছ থেকে দেখছে। চোখ খুলবো কিনা ভাবছি, এমন সময় কানে এলো একটা সুন্দর গন্ধ। অজস্র ফল কোনো একটা জায়গায় রেখে দেওয়ার পর সেখানে যদি কেউ অনেক ধূপ ধুনো জ্বালিয়ে দেয় তাহলে যেরকম গন্ধ বেরোবে ঠিক সেই গন্ধ। পাকা আম, কলা, বাতাবি, আনারস, অনেক কিছু। মনটা আগের থেকে
অনেক শান্ত হয়ে গেল। কেউ যেন আমার জন্মদাত্রী মায়ের গলায় বলে উঠল, খোকা, খিদে পেয়েছে তোর? কাঁদছিস কেন? আয় আয়, খাইয়ে দি। বুঝলাম সত্যিই তো আমার চোখের জল গাল বেয়ে নিচে নামছে, কিন্তু কেন? চোখ খুলে দেখি আমার মা দাঁড়িয়ে আছেন একটু দূরেই। গায়ের বর্ণ একেবারে কৃষ্ণকায়, মুখে একটা মিষ্টি শান্ত হাসি। চুলের বাহার দেখলে মনে হবে স্বর্গের দেবী। উজ্জ্বল আলো বেরিয়ে আসছে তার দেহ থেকে। আমি বাচ্চা ছেলের মতো বলে উঠলাম, হ্যাঁ মা, খুব খিদে পেয়েছে। প্রচন্ড খিদে অনুভব করছিলাম তখন। আমার মা এসে লুচি, মিষ্টি, দই, হরেক রকম ফল খাইয়ে মুখ ধুইয়ে দেয়। তারপর আমার মাথাটাকে নিজের কোলের উপর রাখে। খিদে কমে গিয়েছে, পরম তৃপ্তি লাভ করলাম সেই খাবার খেয়ে। মায়ের কোলে মাথা দিতেই একরাশ ঘুম যেন আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। আহা, অমন শান্তিতে আমি যেন কোনোদিন ঘুমোইনি। পরের দিন সকালে আমাকে সবাই খোঁজ করতে থাকে, আর অবশেষে এই বট গাছের তলায় আমাকে খুঁজে পায়। বাড়িতে নিয়ে যাওয়ার পর সকলেই আমাকে বাইরে ঘুমানোর কারণ জিজ্ঞাসা করে, একমাত্র শম্ভুচরণ ছাড়া। আমাকে সেদিন আড়ালে নিয়ে গিয়ে সে বলে, ঠাকুর, আপনি দেবতার অংশ ঠাকুর, আপনি সত্যই দেবতার অংশ ঠাকুর, আপনি সত্যই দেবতার অংশ। বলে আমার হাত দুখানা ধরে হাউ হাউ করে কাঁদতে থাকে। কারণ জিজ্ঞাসা করতে সে বলে, ঠাকুর, ঠাকুর, আমি নিজে স্বপ্নে আপনাকে মায়ের সঙ্গে কথা বলতে দেখেছি ঠাকুর। শুধু তাই নয়, আপনাকে মা নিজের হাতে খাইয়ে দিচ্ছে। আমি ধন্য ঠাকুর, আমি ধন্য। আপনার চরণ ধুলি এই ভিটেতে পড়ে আমাকে ধন্য করেছে ঠাকুর, আমাকে ধন্য করেছে। আপনি সত্যই দেবতা ঠাকুর, ঠাকুর। আমি চুপচাপ কথাগুলো শুনলাম, আর মনে মনে ভাবলাম, তাহলে হরকীর্তন ভবিষ্যতে আমার এই মাতৃরূপের সাক্ষাতের কথাই বলেছিল, যেখানে আমি জন্মদাত্রী মায়ের দ্বারা ভুবন মোহিনী মায়ের আদর গ্রহণ করব।